আসসালামু আলাইকুম ইসমিনেশন। ভালোবাসার নামে যারা ধোঁকা দেয় তাদের শাস্তি হয়তো এরকমটাই হতে হয়। মৃত্যুর পরেও তার বয়ফ্রেন্ডকে ছেড়ে যায় না মেয়েটির আত্মা। সবসময় তার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকে, কিন্তু কি এমন ঘটেছিল যার জন্য মেয়েটির আত্মা এইভাবে ফেঁসে যায় এই জগতে। হাই স্কুলে একসাথে পড়াশোনা করত এমন এক বন্ধুদের গ্রুপ অনেক বছর পর তাদের এক বন্ধু টনের বিয়েতে একসাথে হয়ে অনেক মজা করছিল। টন তার বন্ধু টুনকে তার বিয়েতে নেমন্তন্ন করেছিল তার বিয়ের ছবি তোলার জন্য। টুন তার গার্লফ্রেন্ড চেনকে সঙ্গে করে নিয়ে এসেছে। এছাড়াও এখানে তাদের বন্ধু মেং আর টিও সঙ্গে ছিল। তারা অনেক বেশি মজা করে। গল্পের মেন টপিকই ছিল কে কতটা বেশি সাকসেসফুল। টুন তার গার্লফ্রেন্ড চেংয়ের সঙ্গে বাসায় ফেরার সময় অনেক মজা করছিল। এই সময় হঠাৎ করে কারের সামনে একটা মেয়ে চলে আসলে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়। চেন মেয়েটিকে চেক করতে যেতে চাইলে টুন তাকে বের হতে দেয় না। পুলিশ কেসের ভয়ে সে সেখান থেকে চেনকে নিয়ে পালিয়ে যায়। চেন যদিও এই কাজটি করতে চাইছিল না, কিন্তু এটা ছাড়া কোনো উপায় ছিল না। টুন যেহেতু একজন বেশ নামকরা ফটোগ্রাফার, সেহেতু তার কলেজে গ্র্যাজুয়েট হওয়া স্টুডেন্টদের পিকচার তোলার জন্য তাকে ডেকে নিয়ে যায় কলেজ থেকে। সে পিকচার তুলতে তুলতে হঠাৎ করে তার মনে হয় সে গ্রুপের মধ্যে কোনো একটা মেয়েকে দেখতে পায়। পরক্ষণে সে যখন চেক করে সেখানে সে মেয়েটিকে দেখতে পায় না। টুন তার স্টুডিওতে কাজ করার সময় তার গার্লফ্রেন্ড চেন আসলে আগের দিনের সেই অ্যাক্সিডেন্টে ফেলে আসা সে মেয়েকে নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। চেনটা নিয়ে মোটেও খুশি ছিল না। চেনের কথা এটাই ছিল যে মেয়েটি জীবিত ছিল কিনা তাদের অবশ্যই একবার চেক করে দেখতে হতো। যদিও তারা মেয়েটিকে একবারের জন্য চেক করে দেখেনি, তারা কিভাবে শিওর হবে মেয়েটি মারা গিয়েছিল কিনা। এমনও তো হতে পারে মেয়েটি কোনো হসপিটালে ভর্তি আছে। টুনির পরে স্টুডিওতে গ্র্যাজুয়েশনের ছবিগুলো নিতে গেলে দেখে ছবিগুলোতে তীব্র সাদা আলোর জন্য ছবিগুলো বোঝাই যাচ্ছে না। এ ব্যাপারে স্টুডিও ওনারকে বললে তিনি বলেন ক্যামেরা ফ্ল্যাশের কারণেও এটা হতে পারে। এমনকি নেগেটিভেও এই একই রকমের ছাপ ছিল। চেন টুনের আগেই বাসায় গিয়ে ফিরে দেখতে পায় টুনের স্টুডিওতে আলো জ্বলছে। এমনকি স্পষ্টত সেখানে দেখা যায় ভিতরে কেউ হাঁটাহাঁটি করছিল। চেন কাছে গিয়ে টুনকে ডাকাডাকি করলে ভিতর থেকে কোনো রেসপন্স আসে না। হঠাৎ করে দরজার নব ঘোরাতে শুরু করে। ভিতর থেকে যেন কেউ একটা বেরোতে চেষ্টা করছিল। কিছুক্ষণ দরজার নব আপনা আপনি ঘোরার পরে একা একাই দরজাটা খুলে যায়। চ্যান ভিতরে প্রবেশ করলে দেখে স্টুডিওটা পুরোপুরি ফাঁকা, টুন সেখানে নেই, আর বেসিনের মধ্যে পানি চালু ছিল। হঠাৎ করে পানির মধ্যে থেকে একগুচ্ছ চুল উঠে আসতে শুরু করে। চ্যান সেটাকে দেখতে গেলে দেখে আপনা আপনি একটা মাথা ভিতর থেকে উঠে আসছে, আর এখান থেকে দুইটা হাত আমরা বেরোতে দেখি। হঠাৎ করে একটা ভয়ানক চিৎকারে চেনের ঘুম ভেঙে যায়। অর্থাৎ চেন এতক্ষণ স্বপ্ন দেখছিল। চেন টুনের সাথে এসব কিছু শেয়ার করলে টুন বলে এগুলো হয়তো অ্যাক্সিডেন্টের পরবর্তী ফল। সে হয়তো অ্যাক্সিডেন্টটাকে নিয়ে বেশি চিন্তা করছে। এইসব কিছু বললে চ্যানও অনেক বেশি বিরক্ত হয়। এরপরে সে ছবিগুলোকে নোটিশ করে। দেখে প্রত্যেকটা ছবিতে আলোর ফ্ল্যাশের কারণে ছবিটা একদম স্পষ্ট না, আর এখানে একটা মেয়ের অবয়বকেও দেখা যায়। চ্যান এই ব্যাপারে টুনের সাথে কথা বললে টুন এগুলোকে ইগনোর করে দেয়। এরপরে তারা মন্দিরে গিয়ে সে মেয়েটার আত্মার জন্য প্রার্থনা করে, যাতে করে মেয়েটার আত্মা শান্তি পায়। আর এখানে মন্দিরের একটা ওয়ালে অনেকগুলো অ্যাক্সিডেন্টের ছবি আটকানো ছিল। তার সঙ্গে সেখানে সেই রাতের সেই তাদের কারের ছবিও আটকানো ছিল। কিন্তু এটা ছিল এমন যে আলোর জন্য তাদের কারের সেই নেমপ্লেটটাকে দেখা যাচ্ছিল না। এই জন্য জানা যায়নি যে তাদের কারের মাধ্যমে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর রাস্তায় ফেরার সময় ট্রাফিক পুলিশ তাদেরকে দাঁড় করিয়ে জানায় এখানে একটা অ্যাক্সিডেন্টের ফলে প্রত্যেকটা গাড়িকে থামিয়ে সতর্ক করা হচ্ছে। টুন ফেরার সময় তার বন্ধু টন তাকে কল করে। টনের অবস্থা একদম ভালো নেই, সে কোনো একটা কারণে অনেক বেশি ভেঙে পড়েছে। টুন নিজে আবারও গ্র্যাজুয়েশনের ছবিগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করে। এখানে সে মেয়ের অবয়বকে স্পষ্ট দেখতে পায়। এক মুহূর্তের জন্য মেয়েটি যেন তার দিকে ফিরে তাকায়। এটা দেখে তো টুনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। টুন আবারও গিয়ে স্টুডিও ওনারের সঙ্গে দেখা করলে স্টুডিও ওনার কিছু আগেকার পিকচার দেখায়, যে পিকচারগুলোতে এইরকমই কিছু কিছু অবয়বকে দেখা গিয়েছে। আর ব্যাপারটা এমন ছিল যে তারা জীবিত মানুষ, কিন্তু তাদের ছবিগুলোকে এমন আবছভাবে দেখাচ্ছিল যেন মনে হচ্ছিল এরা আত্মা। আসলে ক্যামেরা ফ্ল্যাশের কারণে অনেক সময় ছবিগুলোকে আরেকটা ছবির ওপরে দেখানো হয়। এদিকে চেন তার ক্লাসরুমে বসে থেকে মনোযোগ দিতে পারছে না লেকচারে। চেন কোনো মতে তার ক্লাস থেকে বেরিয়ে চলে আসে। রাস্তায় সে একটা ম্যাগাজিন দেখতে পায়। ম্যাগাজিনটা আত্মাদের সম্পর্কে ছিল। সে ম্যাগাজিনটিকে উঠিয়ে নেয়। স্টুডিওতে টুন কাজ করার সময় চেন টুনের পাশে গিয়ে দাঁড়ালে এই সময় কল আসলে সে কল ধরলে জানতে পারে চেন আসলে বাসাতে পৌঁছায়নি, তার আসতে দেরি হবে। টুন এই কথাতে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ কিছুক্ষণ আগে স্টুডিওতে তার সাথে চেন দাঁড়িয়েছিল।
সে গিয়ে চেক করলে দেখে সেখানে চ্যান নেই। চ্যান আর টুন মিলে একটা এডিটরের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় চ্যানের কাঁধে অনেক বেশি ব্যথা হতে থাকে। টুন এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে চ্যান এটাকে গুরুত্ব দেয় না। এরপরে তারা এডিটরের সঙ্গে দেখা করলে এডিটর তাকে দেখায় এইরকমই সেম অবয়ব সেও সেট করে, আর সেটা আসলে কম্পিউটারের মাধ্যমেই করা সম্ভব। এরকম হাজারো পিকচার তার কাছে আছে। পিকচারগুলোকেও চেন আর টুন দেখে। এগুলোকে নোটিশ করার পর তারা বুঝতে পারে এমনও হতে পারে তাদের পিকচার হয়তো কেউ এডিট করেছে। এরপরে তারা একটা লোকের সঙ্গে দেখা করে, যে লোকটা কিনা এই সব কিছুর এক্সপার্ট ছিল। সে মনে করে কোনো অতৃপ্ত আত্মা যে কিনা মারা গিয়েছে, তার হয়তো বা কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল তারা হয়তো পুনরায় তাদের আপনজনের কাছে ফিরে আসতে পারে। এই বলে সে তার আর তার ওয়াইফের একটা পিকচার দেখায়। এছাড়াও সেখানে অনেক পিকচার ছিল যেগুলোকে সে প্রমাণস্বরূপ টুন আর চ্যানকে দেখায়। এরপরে চ্যান চলে যায় নিজের স্টুডিওতে একটা ম্যারিড নিউ কাপলের পিকচার তোলার জন্য। তাদের পিকচার তোলা শেষ হলে টুনের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে পাশের রুমে নিয়ে যায়। এই সময় হঠাৎ করে লোডশেডিং শুরু হয়। লোডশেডিং হতে শুরু করলে টুন প্রত্যেকটা আলোর ফ্ল্যাশের সঙ্গে স্পষ্টতই কাউকে একটা দেখতে পাচ্ছিল। একটা নারী অবয়ব তার আশেপাশে ঘোরাঘুরি করছিল। টুন দ্রুত করে মেন সুইচটিকে চালিয়ে দেয়। এই সব কিছুকে নিয়ে টুন মনে করতো তার হয়তো বা কোনো মানসিক সমস্যা হয়েছে, সেই জন্য সে মেডিকেলে যায় চেক আপের জন্য। ওয়েট মেশিন অলমোস্ট তার ডাবল ওয়েট দেখানোর জন্য নার্সও বারবার তার ওয়েট নিতে শুরু করে। এরপরে তার কাঁধের ব্যথার জন্য তার কাঁধের অনেকগুলো পিকচার তোলা হয়, এমনকি এক্স-রেও করা হয়। এরপরে ডক্টর তাকে বলে এমন হতে পারে যে তিনি কোনো স্ট্রেসের মধ্যে আছেন বা এমন কোনো প্রবলেম যার জন্য তার এরকম হচ্ছে। সে রিসিপশনে গিয়ে তার রিপোর্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে রিসিপশনিস্ট মেয়েটা হঠাৎ করে গম্ভীর গলায় কথা বলতে শুরু করে। সে রিপোর্ট রেখে সেখান থেকে পালিয়ে যায়। টুন সোফায় বসে থেকে সে পিকচারগুলোকে ঘাঁটছিল। তার মাথার মধ্যেও আসছিল না কেন এমনটা হচ্ছে। এরপরে দেখানো হয় সে চ্যানের কলেজে গিয়েছে চ্যানকে ডাকার জন্য। সে চ্যানের কাছে গেলেই হঠাৎ করে চ্যানের নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু হয়। চ্যান তার দিকে তাকালে তার ভয়ানক চেহারা দেখে টুনের ঘুম হঠাৎ করে ভেঙে যায়। টুন ঘুম ভাঙতে পানি খেতে গেলে তার মনে হয় তার বাসাতে কেউ একজন আছে। সে চ্যান ভেবে চ্যানকে ডাকাডাকি শুরু করে। আশেপাশে খুঁজতে শুরু করলে দেখে সেখানে টন এসেছে। টন এখানে এত রাতে কেন এসেছে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে টন তাকে অদ্ভুত কিছু কথা বলে। সে কিছু একটা দেখতে পাচ্ছে, কোনো একটা মেয়ে তার পিছু করছে, এই সব কিছুই সে বলছিল। এই সময় টনের কাছে কল আসলে সে কল রিসিভ করতে গেলে টন কাউকে একটা দেখে সেখান থেকে চলে যায়। টুন ফোন রাখার পরে টনকে আর খুঁজে পায় না। এরপরে সে কিছু একটা খুঁজছিল বুক সেলফে। চ্যান এসে তাকে জিজ্ঞাসা করলে সে ব্যাপারে ইগনোর করে। টুনের কাঁধ তখনও ব্যথা করছিল। চ্যানের হাত লেগে ফটোগুলো পড়ে গেলে সে ফটোগুলোকে তুললে দেখে সেম জায়গাতে প্রত্যেকটা ফটোর ক্যামেরা ফ্ল্যাশের কারণে সাদা হয়ে আছে, যেটা কিনা তাদেরই কলেজের ল্যাবরেটরি। সে চিন্তা করে সে সেখানে গিয়ে দেখবে। সেখান থেকে সে একটা ক্যামেরাও নিয়ে যায় সঙ্গে করে, যে ক্যামেরাটা ইনস্ট্যান্ট ফটো দিত। সে সেটাকে নিয়ে ল্যাবরেটরির মধ্যে প্রবেশ করে। সে ল্যাবরেটরির প্রত্যেকটা কর্নারে পিকচার তুলতে শুরু করে। পিকচার তুলতে তুলতে সে এক জায়গায় একটা সেলফের পাশে পিকচার তুলে দেখতে পায় সেখান থেকে একটা নারী অবয়ব তাকে দেখছিল। সে এতটা বেশি ভয় পেয়ে যায়, সে পিছাতে শুরু করলে তার মনে হতে শুরু করে সেলফের ওপর থেকে শব্দ আসছে। আশেপাশে থেকে শব্দ আসছে শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় একটা ফটো ফ্রেম ওখানে পড়ে ভেঙে যায়। সে মেয়েটির নাম ছিল নেত্রী। এদিকে টুন তার বন্ধু টনের খবর নেওয়ার জন্য তার ফ্ল্যাটে গিয়েছে। টনের ফ্ল্যাটটা একদমই পুরো অগোছালো, দেখে মনে হচ্ছে টনের অবস্থা খুব খারাপ। এদিকে চ্যান বসে থেকে সে মেয়েটির পিকচারই ঘাটাঘাটি করছিল। সে চেষ্টা করছিল মেয়েটির সম্পর্কে আরও কিছু জানার। সে টুনের সঙ্গে সে মেয়েটির একটা পিকচার পেয়ে যায়। এদিকে টুন দেখে টন হঠাৎ করে তার ফ্ল্যাট থেকে লাফিয়ে পড়ে। নিচে পড়ে টন সেখানেই মারা যায়। টুন তার বন্ধুর মৃত্যুতে এতটা ভেঙে পড়েছিল, চ্যান এসে তাকে সাহারা দিতে শুরু করে। এখানে টনের ওয়াইফ এসে জানায় শুধুমাত্র টন একাই নয়, তাদের বন্ধুদের মধ্যে আর কেউই বেঁচে নেই টুনকে ছাড়া। মেং আর টি দুইজনই ছাদ থেকে লাফিয়ে পড়ে তারা একইভাবে মারা গিয়েছে। এখন শুধুমাত্র টুন একাই ব্যক্তি যে কিনা তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে জীবিত আছে। বাসায় ফেরার সময় চেন টুনকে ডিরেক্ট জিজ্ঞাসা করে মেয়েটির ব্যাপারে। টুন যদিও প্রথমে নেত্রীর ব্যাপারে কোনো কিছু জানাতে চাইছিল না চ্যানকে। এরপরে টুন বলতে শুরু করে নেত্রী আসলে তারই ক্লাসমেট ছিল আর তার পার্টনার ছিল ল্যাবে। তারা ল্যাবে একসাথেই টাইম স্পেন্ড করতো। একসময় তারা অনেক বেশি ক্লোজ হয়ে যায়। তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়।
এমনকি নেত্রী তাকে এতটাই পছন্দ করত যে তার পছন্দের ক্যামেরাও তাকে গিফট করে। কিন্তু ম্যাং, টি আর টন মিলে তাকে অনেক বেশি বুলি করত, আর টুনও এই ব্যাপারগুলোকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করত। এই সব কিছু সহ্য না করতে পারে নেত্রী নিজের হাত কেটে মারা যায়। সে হাতের শিরা কেটে অনেকক্ষণ যাবৎ টুনের জন্য অপেক্ষা করে। এসব কিছু বলে টুন অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে। চেন তাকে বারবার বোঝাতে থাকে এই সব কিছুতে তার কোনোই দোষ নেই, কিন্তু টুনের মনে হয় এই সব কিছু তার জন্যই হয়েছে। বাসাতে ফিরেও দুজনের মধ্যে এই সব কিছু নিয়েই কথা হচ্ছিল। তাদের দিকে ফোকাস করে সেলফের ওপর রাখা ছিল সেই ক্যামেরা, যেই ক্যামেরাটি নেত্রী কিনে দিয়েছে। যেহেতু টুন জানতো না নেত্রীর সাথে আসলে কি হয়েছে, এই জন্য তারা রাতের বেলায় বেরিয়ে পড়ে নেত্রীর বাড়িতে পৌঁছার জন্য। টুন জানতে চায় নেত্রীর সাথে আসলে শেষ পর্যন্ত কি হয়েছিল। যাওয়ার রাস্তার মধ্যে হঠাৎ করে সে নেত্রীর আত্মাকে দেখতে পায়। চ্যান যদিও কোনো কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু টুন স্পষ্ট দেখতে পাচ্ছিল চ্যানের পাশে গ্লাসে নেত্রীকে দেখা যাচ্ছে। স্পষ্টত সে নেত্রীকে দেখতে পাচ্ছিল, এমনকি হঠাৎ করে সে সামনেও দেখতে পায় নেত্রীকে। এই সব কিছুকে উপেক্ষা করে তারা দিনের বেলাতে পৌঁছে যায় নেত্রীর বাড়িতে। নেত্রীর মা তখন গার্ডেনের পরিচর্যা করছিল। নেত্রীর মা অনেক হাসি খুশি ভাবে তাদেরকে ভিতরে নিয়ে যায়। যখন জানতে পারে তারা আসলে নেত্রীর বন্ধু, তিনি জানান নেত্রীর শরীর ভালো না থাকার কারণে নেত্রী তার ওপরের রুমে আছে, আর তিনি তাদের খাবারের ব্যবস্থা করার জন্য বাইরে যায়। এই সময় টুন আর চ্যান মেলে উপরের রুমে যায় নেত্রীকে দেখার জন্য। নেত্রীর রুমের মধ্যে অনেক মেডিসিনের বোতল ছিল, আর নেত্রীকে তারা বেডে শুয়ে থাকতে দেখে ডাক দিতে দেখা যায় সেখানে আসলে তার লাশ ছিল। নেত্রীর মা নেত্রীকে এতটাই বেশি মিস করতো যে সে লাশকে এনে তার মেয়ের মতো করে রেখেছিল। তিনি আসলে নেত্রীর শেষকৃত্যের কাজ করেছিলেন না। এই জন্য চ্যান আর টুন মিলে অনেক রিকোয়েস্ট করে যেন তিনি শেষকৃত্যের কাজটি শেষ করেন, নতুবা নেত্রী তাদেরকে হন্ট করছে। অনেকগুলো মঙ্ককে ডেকে আনা হয় নেত্রীর শেষকৃত্যের জন্য। মঙ্কেরা মন্ত্র পড়ছিল, আর নেত্রীর বাবা টুনের সাথে গল্প করছিল যে তিনি জানতেন না কেন বা তার মেয়ে এইভাবে সুইসাইড করেছে। এইসব কিছু বলতে বলতে টুনের মনে হতে শুরু করে তার পিছনেই যেন নেত্রী আছে। ভয়ে টুন চ্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে ঘুমানোর সময় চ্যানের কোনো মতেই ঘুম আসছিল না। এই সময় তার মনে হতে শুরু করে তার কম্বল কেউ একটা টেনে ধরেছে। টুন ভয়ে চ্যানকে ডাকাডাকি শুরু করে। সে হঠাৎ করে দেখতে পায় তার পাশেই আসলে নেত্রী বসে আছে। ভয়ে রুম থেকে বেরিয়ে আসে। এদিকে দেখা যায় নেত্রী ছাদের ওপরে তার সাথে ঝুলতে ঝুলতে তার সাথে যাচ্ছে। সে ভয়ে যতবারই দৌড়ানোর চেষ্টা করে প্রত্যেকবারই চারতলাতে এসে সেখানেই আটকে থাকে। হঠাৎ করে সে তার সামনে চ্যানকে দেখতে পায়, কিন্তু আসলে এটা চ্যান ছিল না, এটা ছিল নেত্রী। টুন এত বেশি ভয় পায় যে সে চিন্তা করে সে ইমার্জেন্সি ল্যাডার দিয়ে নিচে নামবে। সে ঝড় বৃষ্টির মধ্যেই ল্যাডারে উঠে যায়, কিন্তু দেখা যায় এই সময়টাতেও তার পিছু করেন নেত্রী। সে নেত্রীর থেকে বাঁচার জন্য দ্রুত করে নিচে নামার চেষ্টা করলে হঠাৎ করে নেত্রী সামনে থেকে উধাও হয়ে যায়। এরপরে সে দেখে নেত্রী তার একদম সামনে। ভয়ে সে নিচে পড়ে যায়। এরপর যখন তার চোখ খোলে তখন দেখে চ্যান তার পাশে বসে আছে। তারা হসপিটালে, সে গুরুতরভাবে আহত হয়েছে। এখান থেকে তারা চলে যায় নেত্রীর শেষকৃত্যের কাজ সম্পন্ন করার জন্য। শেষকৃত্যের কাজ ভালোভাবে সম্পন্ন হলে তারা বাসায় ফিরে আসে। এরপরে চেন যায় সেই স্টুডিওতে, তার কিছু পিকচার ছিল সেগুলোকে উঠে নিয়ে আসার জন্য। চেন তো পিকচারগুলো দেখতে দেখতে হঠাৎ করে দেখতে পায় তাদের একসাথেকার পিকচারও কেউ একটা তুলেছে। তাদের দুইজনই তখন সোফার ওপরে ছিল, আর মেঝেতে কোনো একটা মেয়েকে দেখা যাচ্ছে। সে পিকচারগুলোকে একসাথে করে ভালো করে দেখলে দেখতে পায় একটা বুক সেলফের সামনে গিয়ে মেয়েটা উঠে দাঁড়িয়েছিল। সে বুক সেলফটাকে গিয়ে খুঁজতে শুরু করলে সেখান থেকে সে কিছু নেগেটিভ খুঁজে পায়। নেগেটিভগুলোকে ক্লিয়ার করতে সে দেখতে পায় নেত্রীকে টন, টি আর মেং মিলে রেপ করেছিল, আর এই পিকচারগুলোকে আর কেউই উঠায়নি, টুন নিজেই উঠিয়েছিল। অর্থাৎ তার গার্লফ্রেন্ডের পিকচার সে নিজেই উঠিয়েছিল। এই সব কিছু টুন যখন চেংকে বলে তার কাছ থেকে মাপ চায়, আরও বলতে থাকে তার তখন কিছুই করার ছিল না। এই সব কিছু শুনে চেন তৎক্ষণাৎ টুনের সঙ্গে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। টুন তখন ফ্রাস্ট্রেশনে ক্যামেরা নিয়ে রেডি হয়ে পড়ে। সে তার পুরো ফ্ল্যাটের পিকচার তুলতে থাকে আর দেখার চেষ্টা করে আসলেও নেত্রী কোথায় আছে। যখন সে ক্যামেরাটাকে ফেলে দেয় হঠাৎ করে ক্যামেরা তার একটা পিকচার তোলে। সে পিকচারটিকে দেখলে বুঝতে পারে তার কাঁধের ব্যথার কারণ কি।
দেখতে পায় নেত্রী তার কাঁধের ওপরেই আছে। নেত্রী তার চোখটাকে বন্ধ করে দিলে সে একদম বাইরে গিয়ে পড়ে। এখান থেকে দেখানো হয় এখন টুনের অবস্থা কতটা খারাপ। টুন একদম কুঁজো হয়ে থাকে, সে সোজা হয়ে বসতে পারে না। তার সঙ্গে চ্যাং দেখা করতে আসলে আমরা দেখতে পাই টুনের কাঁধের ওপর তখনও নেত্রী আছে। এইরকমই ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।